স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৬২৪তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বিএনপির সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এমপি, আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। আমার হাতের বামে আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব দিল্লিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন, এরপরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে যে টানাপোড়েন নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে ক্যাম্পাসগুলোতে আবার অস্থিরতা, এর দায় কার, এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ সেপ্টেম্বর থেকে বিরোধী দলের আবার যে রাজপথের কর্মসূচি, এই সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ। আজকের আলোচনা শুরু করতে চাই বিএনপির সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এমপি। বলছিলাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দিল্লিতে বসে এই প্রথম তিনি এভাবে যুক্ত হলেন। এ নিয়ে আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এক ধরনের আহ্বান জানানো হয়েছিল ভারতের প্রতি যে তিনি যেন যুক্ত হওয়ার সুযোগ না পান, কিন্তু তিনি দিন শেষে যুক্ত হলেন। এই যে ভারত আসলে শেখ হাসিনাকে সুযোগ কেন দিল, এবং এই যে মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার যে পরিকল্পনার বাজি তিনি খেলছেন শেখ হাসিনা কেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচকবৃন্দ সবাইকে শুভেচ্ছা। দেখেন, এটা আমাদের জন্য একটা দুঃখজনক অধ্যায় যে একজন মানুষ সে বাংলাদেশের সমস্ত আইনকে ভায়োলেট করে সে পালিয়ে গেছে। আমরা কিভাবে গেছে সেটা আমরা জানি না কেউ। আমরা দেখেছি সে চলে গেছে এবং ভারতে তাকে আবিষ্কার করা হয়েছে। এখন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, এবং প্রতিবেশী মানুষ সব কিছু চেঞ্জ করতে পারে, প্রতিবেশী চেঞ্জ করতে পারে না, বাবা মা চেঞ্জ করতে পারে না, সম্ভব না। সেই জন্য আমরা অনেক কষ্ট দুঃখ ভুলে গিয়েও কিন্তু আমরা মনে করি যে আমাদের সাথে তাদের সঙ্গে একটা সম্পর্ক থাকবে, চলতে হবে। এবং তারা যে ধরনের কথাগুলো বলেছেন, তাদের সাথে তো আমাদের বন্দি বিনিময় চুক্তি ছিল। সেই চুক্তিকে তারা ভায়োলেট করে তারা বলেছেন যে তার মানে শেখ হাসিনার জীবন তারা মনে করে না যে অনিরাপদ, সেই জন্য তারা এটা দিবে না। এই ধরনের কিন্তু কোনো ক্লজ নাই ওখানে। যাই হোক, দুইটা সরকার, ইন্টারিম সরকার এবং বর্তমান সরকার, তারা ক্ষমতায় এসেই চেষ্টা করেছেন যে আসামিকে যাতে ফেরত আনা যায়। তো সেইখানে তারা কোনো কথা না বলে এই যে কি বলেছে শেখ হাসিনা, বলেছে উনি দেশে ঢুকবে। এটাকেই আবার মানে মেন জিস্ট কথা তো এটাই মেন কথা। নতুনত্ব ছিল, তিনি প্রথম অনলাইনে একেবারে যুক্ত হলেন আর কি, অনলাইনে সরাসরি যুক্ত হলেন। কিন্তু যুক্তই যদি হলেন, বাংলাদেশের মানুষ কিন্তু এটাও বলে তাকে কিন্তু 6 মাসে 2 বছরে দেখা গেল না তাকে। কিন্তু ওই যে অনেকটা কবির গানের ভাষায় যে কথা, মানে দেখা না দিলে বন্ধু কথা কইও না, তো সেই কথাটা সে বলছে কিন্তু দেখা দিচ্ছে না। এখন এআইয়ের যুগ, বিজ্ঞান অনেক উন্নত, আমরা এটাও মনে করতে পারি। যাই হোক, সেটা নিয়ে আমাদের কথা না। আমাদের কথা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের সঙ্গে এই কাজটা না করলেও পারত। আমাদের সাথে একটি বিষয়টা যুক্ত করে, আমরা অন্তর্বর্তী সরকারের সময় পুরোটা সময় দেখেছি যে ভারত এক ধরনের এই অ্যাটিটিউড দেখাতো যে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করব, এবং আমরা কিন্তু দেখেছি যে তারেক রহমানের নেতৃত্বে যখন বিএনপি সরকারের পথ চলা শুরু হয়, ভারত এই বার্তাটা দিতে চেয়েছে এখন তারা এক ধরনের সম্পর্ক উন্নয়নে কাজ করবে। সেই জায়গাটা তাহলে আসলে দিন শেষে ফলাফল কি হলো? দিন শেষে ফলাফলটা তো আসলে আমরা দেখছি না এটা, কারণ আমাদের মেন জায়গাটাই তো এটা, যেখানে দুইটা সরকার পরপর আসামিকে ফেরত চাচ্ছে, সেখানে আসামি উল্টা থ্রেট দিচ্ছে যে আমি আসিতেছি, পারলে ঠেকাও। কথা তো এরকমই, পারলে ঠেকাও। আমরা তো চাইছি তুমি আসো, আমরা তো সেই দিনও চাইনি যে তুমি দেশের বাইরে চলে যাও। আমরা আবারও বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি প্রতিশোধে বিশ্বাসী না, কিন্তু বিচার ব্যবস্থার উপর শ্রদ্ধাশীল। পরে আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু এই যে প্রশ্নটা মানে রাখছিলাম, ভারত আসলে তাকে এই সুযোগটা কেন দিল? বিএনপির কি মনে হয় আসলে এখানে? দেখেন, ভারত বলেছে না, আপনার মনে আছে শেখ হাসিনা বলেছেন যে ভারতকে যা দিলাম তা সারা জীবন মনে রাখবে। আমার তো মনে হয় ভারত ওই মনে রাখাটাই কন্টিনিউ করছে।
সে নইলে এখানে এটা পায়ে পা দিয়ে যুদ্ধের মতো, কারণ পররাষ্ট্র এর আগের যে 2 দিন নীতি, তাদেরকে জানানোর পররাষ্ট্র পরও নীতির সঙ্গে কি চায়, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। আমি যদি তাই মনে করি তাহলে ভারত কেন আমাকে তা মনে করবে না? ভারতের তো আপনার মনে আছে 24-এর নির্বাচনের আগে তারা বলেছে যে কোনো সরকার আসুক আমাদের সমস্যা নাই, কিন্তু ঠিক 7 দিন আগে বলেছে আমাদের ব্যক্তিগত চাওয়া হচ্ছে আওয়ামী লীগ আসুক। তার মানে তারা একটা দলের দিকে ধাবিত হয়েছে। তারা কিন্তু তাহলে সেই যে জায়গায় কোনো এখনো ভারতের আসলে দলের দিকে বদল হয়নি। ধাবিত হয় না। সেই জন্য কাজে বৃক্ষ, তোমার নাম কি বলে না, যে ফলেই পরিচয়, ফলাফলটাই আমরা যা দেখছি তাতে এই যে আজকের বা গতকালকে যে সুযোগটা দেওয়া, এই সুযোগটাকে আমরা খুব সহজভাবে নিতে পারিনি বাংলাদেশের আপামর জনগণ। আমি বলবো না যে কোনো দল বা কোনো নেতা, কোনো পুরো দেশের জন্যই, পুরো দেশের জনগণ জিনিসটাকে ওইভাবে নিতে পারে নাই। এর আগেও শেখ হাসিনা অনেকের সাথে কথা বলেছে, সেটা অন্য ব্যাপার, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি ধরে নিলাম। কিন্তু গতকালকে যে ঘটনাটা, সেটা কিন্তু সে জানান দিয়ে কথা একেবারে বলেছে, আনুষ্ঠানিকভাবে। সে আনুষ্ঠানিকভাবে সঙ্গে আমি আবারও ওই কথাটাই বলছি যে জানানি যখন দিলেন তখন দেখা দিলেন না কেন? আবার আসবো বিস্তারিত আলোচনায়। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, ভারত কেন বারবার শেখ হাসিনাকে সুযোগ দিল? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা মিশনের গণতন্ত্র এখন অনুষ্ঠানের আমার একান্ত প্রিয় উপস্থাপক জনাব তাইমুর রশিদ, আমাদের সহ আলোচক মাননীয় সংসদ সদস্য জনাব নীলারফা চৌধুরী মনি আপা, আমার পাশে আলাউদ্দিন মোহাম্মদ এবং আজিজুল হক জিয়ন, এবং যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা বাংলাদেশ গত 2 বছরে বাংলাদেশের এবং সারা পৃথিবীর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থান, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের পুনর্গঠন, বাংলাদেশের এগিয়ে যাওয়া। আমরা বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা অথবা শেখ হাসিনার সংবাদ সম্মেলন অথবা ভারত 2 বছর যখন পার হয়ে নতুন সরকার আসলো, একটা গণতান্ত্রিক সরকার আসলো, এরপরে এই বিষয়ে প্রাসঙ্গিক হওয়ার কথা নয়। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র যখন দেখলো এদেশের সরকারি দল, বিরোধী দল জুলাই বিপ্লবের যে চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আধিপত্যবাদী শক্তি এখানে নতুনভাবে তাদের নতুন পরিকল্পনা চিন্তা একটা সেদ হওয়ার সম্ভাবনা, এই কারণে নতুন একটা ইস্যু, সেটা হচ্ছে শেখ হাসিনা। আমরা আসলে যার কথা এখানে আপনারা বলছেন, উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ একটি দল। এই বিষয়ে আমি এখানে বেশি আলোচনা প্রাসঙ্গিক মনে করি না, কারণ আমাদের অনেক 17 বছর পেরিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের গণতন্ত্রহীন বাংলাদেশ থেকে আমরা গণতন্ত্রের পথে এসেছি, এটাই আসলে প্রসঙ্গ। কে আসবে কে যাবে এটা আমাদের মূল আলোচনার বিষয় নয়। যিনি বলছেন আসবেন, আসছেন না কেন? আমরা তো বলছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চিঠি দিয়েছে, আচ্ছা আসবেন, আমাদের আপা বলছেন। তো যিনি আসবেন উনি সরাসরি সংবাদ সম্মেলন করেন নাই কেন? আমি আজকে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, অনেক লম্বা স্ট্যাটাস, একজন ভদ্রলোক বলছেন দেখেন, আপনাকে আমাকে মূলত বোকা বানানো হচ্ছে। উনি বেঁচে আছেন কিনা এটাও কোশ্চেন, আদৌ আসলে সংবাদ সম্মেলন করছেন কিনা সেটাও কোশ্চেন। টোটাল একটা কোশ্চেনের মধ্যে রেখে আমাদের বাংলাদেশকে, আমাদের যারা আমরা এগিয়ে যাব, আমাদের নিয়ে আসলে ব্যতিব্যস্ত রাখা হয়েছে তাদের কৌশল। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটি সুসম্পর্ক চাই। প্রতিবেশী রাষ্ট্র ন্যায্যতার ভিত্তিতে এবং ইনসাফের ভিত্তিতে আমাদের পররাষ্ট্র নীতি
সব সময় হয়ে এসেছে। আমরা মনে করি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আমরা যা যা করা দরকার তাই করব। সেক্ষেত্রে ভারতের জায়গা থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে কোনো অবস্থায় ভারত রাখতে পারে না। তারা আমাদের এই আসামিকে ফেরত দিবে, এটাই আমাদের বাংলাদেশের প্রত্যাশা। শুধু সেখানে বলার কোনো প্রয়োজন নেই আমি আসব, আসেন, বাংলাদেশের মানুষ আপনার জন্য মানে বসে আছে আপনার রায় কার্যকর করার জন্য। আপনি যে 2000-এর উপর আমাদের ছাত্র যুবক গণহত্যা চালিয়েছেন 24-এর এই গণবিপ্লবে, এবং 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে আমাদের পল্টন হত্যাকাণ্ড, আমাদের হেফাজত হত্যাকাণ্ড, আমাদের নেতৃবৃন্দ দেশপ্রেমিক ইসলামী আন্দোলন সহ দেশপ্রেমিক নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং সকল হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড শেখ হাসিনা। মাত্র 1টা কি 2টা রায় হয়েছে, অসংখ্য মামলা রায় বাকি আছে। উনি বাংলাদেশে আসবে, এটা আমরা স্বাগত জানাই, এবং তার রায় কার্যকর হবে। জি, আমার আপনার কাছে আসবো। জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়নি, যে তিনি কি শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আদৌ আসবেন নাকি শুধুই নিজেকে প্রাসঙ্গিক রাখার এক ধরনের আলোচনায় রাখার চেষ্টা? এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানের দিনে যেদিন পুরো দেশ উদযাপন করছে, তখন তিনি যখন এই ধরনের মন্তব্য করেন, হুঙ্কার দেন, এবং ন্যূনতম কোনো অনুশোচনা তার মধ্যে দেখা যায় না, আভাস পাওয়া যায় না, তখন আসলে এই যে জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের কেমন অনুভূতিটা হয়? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ আমার সহ আলোচক হিসেবে যারা আছেন সবাইকে, এবং দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন তাদেরকে। প্রথমত আমার যেটা মনে হয়, আমাদের আজকে আলোচনায় এই মানে অবৈধ ফেসিস্ট খুনি হাসিনাকে নিয়ে আসলে আলোচনাই করা উচিত না, এটা আমার ব্যক্তিগত অভিমত। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন আমাদের দেশে কিন্তু কিছু ব্যক্তি আছে, আমি নাম বলবো, আপনারা অনেককে চিনবেন, সামাজিক মাধ্যমে এরা ভাইরাল। সেফুদা বলে একটা আইডিয়া আছে, একজন ব্যক্তি। তারপরে মাঝে দিয়ে হিরো আলমও কিন্তু ভাইরাল ছিল। আমি এক কাতারে ফেলছি না, বাট আপনি কোনটাকে প্রাসঙ্গিক রাখবেন এটা আপনার আমাদের উপর নির্ভর করে। আমার মনে হয় এই অবৈধ খুনি হাসিনাকে নিয়ে আমরা যত কম সামাজিক মাধ্যমে গণমাধ্যমে কথা বলবো ততটাও ভারতের ভূমিকাটা কি? ভারতের ভূমিকা আমি বলছি, দেখেন ভারতের ভূমিকা যদি বলে আপনাকে একটা ঘটনা মনে করে দিই। অবৈধ সরকারের অবৈধ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আসলে ভারতের সাথে বাংলাদেশের না, ভারতের আসলে আওয়ামী লীগ বা ফেসিস্ট খুনি হাসিনার ল্যাম্পেসার যারা ছিল তাদের সাথে এই সম্পর্ক ছিল। তো স্বাভাবিকভাবে সেই সম্পর্কের খাতিরে বেআই হিসাবে বেআইনের বিপদে পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তো সেটারই ধারাবাহিকতাটা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা হচ্ছে মনি আপা যে কথাগুলো বলছিলেন, দেখেন ভারত সবসময় একপাক্ষিক একটি দৃষ্টিকোণ থেকে এবং দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু সবসময় এই খুনি হাসিনাকে তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার জন্য যেই প্রক্রিয়ায় স্টেক হোল্ডারকে কাজে লাগিয়ে তাকে সহযোগিতা করা যায় সবগুলোই উনি করেছিলেন। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী ছিলাম 5 আগস্টের পরে হয়তোবা তাদের বোধোদয় হবে, যে আসলে একটি পতিত সরকারের পতিত দল, নিষিদ্ধ দলের সাথে সম্পর্ক না রেখে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করার যে একটা সুযোগ আকাঙ্ক্ষা ছিল সেটাকে তারা গুরুত্ব আরোপ করবে, অনুধাবন করবে। দুর্ভাগ্যজনক সেটা তারা করেনি। তাদের দেশেও কিন্তু সেই জুলাইয়ের যে আমাদের আন্দোলন তারই একটা ছায়া কিন্তু কিছুদিন আগে পড়েছিল। এরপরও যেহেতু তারা এটা থেকে বোধোদয় হয়নি, আমাদের মনে হয় এখানে খুব বেশি বলার কিছু নেই। তবে আমি একটা জায়গায় আশাবাদী, স্বাধীনতার পর বাংলাদেশের কোনো সরকার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে চোখে চোখ রেখে কড়া বার্তা দিবে, সেটা মনে হয় এই সরকারই প্রথম দেখিয়েছে তার যে স্টেটমেন্টটা ছিল সেটাতে। তো আমি আমার জায়গা থেকে বলবো, হাসিনা ডিসেম্বরে আসবে কেন? ডিসেম্বর পর্যন্ত আমরা কেন অপেক্ষা করবো? আমরা তো 5 আগস্টে চেয়েছিলাম, আমাদের তো মূল স্লোগানই ছিল ঘেরাও 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 হবে, গণভবন ঘেরাও হবে। তো আমরা তো চেয়েছিলাম ঘেরাও করে ওনাকে আটক করতে। দুর্ভাগ্যজনকভাবে উনি সেটা বুঝতে পেরে উনি পলাতক হয়েছে, পালিয়ে গিয়েছেন, এবং সেটা কিন্তু ডকুমেন্টেড। দ্বিতীয়ত কথা হচ্ছে, উনি আসুক দেশে, পারলে আগামীকাল আসুক, আমরা সাদরে বরণ করতে রাজি আছি। বরণটা কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে, এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। আমার মনে এটার জন্য ভারত বা উনার বক্তব্যের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কথা হচ্ছে, ওনাদের যে অনুশোচনার কথাটা বলছেন, আওয়ামী লীগ তো সবসময় আগাগোড়া অকৃতজ্ঞ একটা রাজনৈতিক দল, এজন্যই তাদের আজকের এই করুণ পরিণতি।
আপনি যদি দেখেন 5 আগস্টের পরও, আমি 5 আগস্টের পরে বলবো না, অতীতের কথায় তাদের একাধিক মন্ত্রী এমপিরা কিন্তু বলেছিল যদি কখনো আওয়ামী লীগের পতন হয় বাংলাদেশে 5 লক্ষ, কেউ বলছে 10 লক্ষ লোক তাদের মারা যাবে। ওবায়দুল কাদের নিজেই বলতেন, একাধিক ব্যক্তি বলেছেন, আমি এক একজনকে কোট করতে যাচ্ছি না। বাট 5 আগস্টের পর আমরা কি দেখলাম, আমাদের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন সেই সময়, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, কিন্তু রাতেই কিন্তু ওনার যে ভাষণ, সেই বক্তব্যে কিন্তু একটা কথা বলেছিলেন, বিজিতের হাতে যখন পরাজিতরা নিরাপদ থাকে তখন সেই বিজয়ের মহিমান্বিততা আরো বেশি প্রস্ফুটিত হয়। এবং সেটা কিন্তু আমরা ধরে রেখেছি, আমরা চেষ্টা করেছি ওনার যে বক্তব্য, ওনার যে আহ্বান, সেটাকে ধরে রাখতে। আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয় দেওয়া সেটা চেষ্টা করেছি, এবং তাদেরকে সেফ রাখার জন্য, সাধারণ নিরপরাধ যে আওয়ামী লীগগুলো আছে তাদেরকে আমরা সেফটি রাখার জন্য আমরা কাজ করে গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, সেই আওয়ামী লীগের মধ্যে কয়জনের মধ্যে আপনি এখন সেই অনুশোচনাটা দেখতেছেন? আমি এই যারা পালিয়ে গেছে তাদেরটা বাদ দিলাম, যারা দেশে আছে তাদের মধ্যে কয়জন আছে? তা আমরা কি আসলে ধৈর্যশীলতার যে পরিচয় দিচ্ছি, এটাকে কি তারা দুর্বলতা হিসাবে দেখতে চাচ্ছে? যদি হয় আমরা তাদেরকে আহ্বান জানাই, ঠিক আছে আসেন মাঠে আপনাদেরকে প্রতিহত করব। 5 আগস্টে তো আমরা আসলে আপনাদেরকে প্রতিহত করতে চাইনি, কিন্তু যদি আপনারা সেই বাংলাদেশ, শান্ত বাংলাদেশকে অশান্ত করার প্রক্রিয়া নেন, আমরা যারা জুলাইয়ের সামনে ছিলাম, শুধু জুলাই না, বিগত 17 বছরের রাজপথের সামনে ছিলাম, আমরা তো মরে যাই না, এখনো বেঁচে আছি, আমরা দেখতে চাই তাদেরকে রাজপথে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কি মনে করেন কি যে শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা? এবং দুটো প্রশ্ন যেটি শুরুতেও রাখছিলাম, যে ভারত কেন বারবার এই সুযোগ দিচ্ছে এতবার আহ্বান জানানোর পরও, এবং শেখ হাসিনাই কেন এই খেলা খেলছেন? আপনাকে ধন্যবাদ। ভারত আসলে হজম করতে পারছে না, এটাই সবচেয়ে বড় সত্য। ভারত ভেবেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস তার সবচেয়ে বড় শত্রু, সে দ্রুত চলে গেলে তখন সে নতুন সরকারের সাথে সামহাও নেগোশিয়েট করে নিতে পারবে, এবং হয়তোবা বিএনপির সাথেও তার ওই সময় একটা আলাপটাকে সে তার লেভেলে নিয়ে গিয়েছে। কিন্তু ভারত ভুলে গিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে একটাই। বাংলাদেশে আওয়ামী লীগের মতো ভারতপন্থী, ভারতের দালাল কোনো রাজনৈতিক দল আগেও ছিল না, ভবিষ্যতেও আশা করে আসবে না। তো আওয়ামী লীগকে ভারত সবসময় তার আপন মনে করে, তার লয়াল মনে করে। ভারতের কাছে অন্য রাজনৈতিক দলও অন্তর্বর্তী রাজনৈতিক দল, তার সম্পর্ক অন্তর্বর্তী সম্পর্ক। আওয়ামী লীগ যতক্ষণ থাকে ভারত ততদিন স্বস্তিতে থাকে। আওয়ামী লীগের বাইরে চলে গেলে তখন ভারত অস্থির হয়ে যায়, অস্বস্তি কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বানানো যায় কিনা। আওয়ামী লীগের বাইরে একবার পেরেছিল, সেটা ছিল হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামল, যেটা এখনকার ইতিহাসবিদরা তারা বিশ্লেষণ করে এটাই প্রুফ করে যে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল ভারতের পাপেট। এবং হোসেন মোহাম্মদ এরশাদ যখন ভারতে সামরিক ট্রেনিং নিয়েছিল তখন থেকেই তার সাথে ভারতের যে ডিপ স্টেট, তার একটা সম্পর্ক তৈরি হয়, যেটার মাধ্যমে, যেটার সহযোগিতায় বাংলাদেশপন্থী শক্তিকে ধ্বংস করার জন্য দীর্ঘদিন এখানে হোসেন মোহাম্মদ এরশাদ কাজ করেছে। এর বাইরে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শক্তি ভারতকে আসলে সেইভাবে বন্ধু মনে করেনি। এখন ভারতের যেই শঙ্কার জায়গাটা, ভারত এমন একটা বিষয়ে গলধকরণ করেছে, সে সেটা উগরে দিতে পারছে না, বহির্বিশ্বে তার দুর্নাম হবে, আবার এটাকে হজমও করতে পারছে না। তো এই অবস্থায় ভারত যতদিন হাসিনাকে তার গর্ভে রাখবে ততদিনে সে এক একবার বমি করার চেষ্টা করবে। আবার দেখা যায় কিছুদিন পরে এরকম বাংলাদেশ থেকে যখন আপনার ধাক্কা খাবে, এই তো ভারত তো একরকম বেহায়া আসলে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, যারা মনে করেছিল বাংলাদেশে ভারতের বিরোধী সকল উপকরণ তারা নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হয়েছে, এখন কেবলই তাদের খেলার মাঠ এটা। সেখান থেকে যে ধরনের বিবৃতি যায়, যে ধরনের বার্তা যায়, সবচেয়ে বড় বিষয় গণঅভ্যুত্থান ভারতের মুখে যেরকম একটা চপেটা আঘাত ছিল, ভারত তো সেটা আসলে হৃদয় দিয়ে বুঝতে পারেনি। যদিও ভারতের নাগরিক সমাজ, ভারতের একাডেমিয়া, ভারতের সিভিল সোসাইটি, ভারতের সাংবাদিকবৃন্দের অনেকেই বুঝতে পেরেছেন, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি ভারতের যে জেনজি, তারাও কিন্তু বাংলাদেশের তরুণদের সাথে সংহতি প্রকাশ করে সম্প্রতি সংগঠিত তাদের একরকম জুলাই, সেই জুলাইয়ে কিন্তু তারা বাংলাদেশের আন্দোলনকে একরকম স্বীকৃতি দিয়েছে। জি, বিরতিতে আছে, বিরতির পরে ফিরে আবার আপনার কাছে এই আলোচনায় ফিরব। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন। আলাউদ্দিন মোহাম্মদ, যে প্রশ্নটা রাখছিলাম, শেখ হাসিনা কি তাহলে ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তির কাঁটা হয়েই থাকবেন কিনা? খুব সম্ভবত না।
দিল্লি খুব দ্রুত অনুধাবন করতে পারবে, হয়তোবা এটাই তাদের শেষ চেষ্টা ছিল। তারপরেও যদি মনে হয় যে দিল্লি হাসিনাকে নিয়ে আরও বাড়াবাড়ি করতে চায়, তাহলে মনে হয় বাংলাদেশের সাইড থেকে দিল্লির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত তার স্বভাবসুলভ জায়গাতে খুব উদারভাবে দিল্লিকে মেনে নিয়েছে যে আমরা সম্পর্কের ওপেননেস চাই, বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন মাত্রায় সম্পর্ক বজায় রাখতে চাই। আপনারা যদি হাসিনাকে রাখেনও চুক্তির আওতায় ফেরত দিবেন না সেটা আপনাদের ইস্যু, মুখটা বন্ধ রাখা, মুখ বন্ধ আগে রাখা, এই ধরনের হ্যাঁ, কথাগুলো অন্তত। হয়েছে। তো এই জায়গায় যদি মনে করে যে ভারত আসলে সেই জায়গা থেকে সরে আসে, আমি বিশ্বাস করি বাংলাদেশের হাতে এখন অনেক অপশন আছে। বাংলাদেশ আর দিল্লিমুখী নয়, এবং গ্লোবাল রাজনীতিতেও বাংলাদেশ এখন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল, বাংলাদেশ না চাইলেও এটা একটা ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে বৈশ্বিক কর্তাদের কাছে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ খুব সুন্দরভাবেই এটার লেভারেজ কাজে লাগাতে পারে, এবং দিল্লি খুব সম্ভবত এটা খুব দ্রুতই অনুধাবন করবে। জি, আমরা সেই প্রত্যাশা রাখি। এই পর্বের আলোচনাটা আবারও শুরু করতে চাই। জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, ক্যাম্পাসগুলোতে আবারও অস্থিরতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল ছাত্র শিবিরের সংঘর্ষ। নাহিদ ইসলাম দাবি করছেন যে ছাত্রলীগের কায়দায় ছাত্র দল ক্যাম্পাস দখলের পায়তারা করছে, এ থেকেই এই অসন্তোষ, অস্থিরতা। ছাত্র দল আসলে কি আসলেই ক্যাম্পাস দখলের পায়তারা? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা আমি অপেক্ষা করছিলাম কখন এটা নিয়ে আসবে, কারণ এখন যেহেতু আমাদেরকে বলার জন্য অন্য কোনো ইস্যু নেই, একটা ইস্যুতে তারা ধরতে পেরেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন রাখি, এই যে দুদিন ধরে ক্যাম্পাসগুলোতে অস্থিরতা শুরুটা হয়েছিল কখন বা কোথায়? সেই বেরোবিতে যখন শুরু হয় সেখানে ইস্যু কী ছিল? আমি গতকালকে একটা টেলিভিশন টক শোতে এই বিষয়টা নিয়ে বলেছি, বিস্তারিতই বলেছি। দেখেন, ওইখানে তারা চিত্র প্রদর্শনী করেছে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। সেইখানে কাদেরকে রেখেছে? রাজাকারদের ছবি রেখেছে, স্বীকৃত রাজাকারদের ছবি পর্যন্ত রেখেছে। রাজাকারের আমি দুইটা ডেফিনেশন আমার ব্যক্তিগত আমার মনে হয়, একজন হচ্ছে যেটা কনভিক্টেড, এটা জোরপূর্বক হতে পারে, আবার তাদের অ্যাক্টিভিজম দিয়ে। আরেকটা হচ্ছে স্বীকৃত, যে তার অ্যাক্টিভিজম দিয়ে সে যুদ্ধকালীন সময় থেকে আছে। এমন কথা হচ্ছে তাদেরকে যখন পোর্ট্রে করা হয়, এটা আমাদেরকে ব্যথিত করে, এবং আমরা এটার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমাদের ওইখানে ছাত্রদলের যারা ছিল তারা এটা নিয়ে কথা বলতে গিয়েছে। পরবর্তীতে বাইরে যখন তারা রাজাকারদের একটা ব্যানারটা নিয়ে সেটাতে জোতা নিক্ষেপের কর্মসূচিতে, সেখানে কিন্তু মারামারি হয়। এক পর্যায়ে আমাদের ছেলেপেলেদের ছাত্রদলের নেতাকর্মীদের পিটিয়ে বের করে দেয়, এবং শুধু বের করে দিয়ে ক্ষান্ত হয়নি, তারা বের করে দেওয়ার পর কিন্তু তারা এটা উদযাপন করেছে। আমি জাস্ট দুইটা জিনিস দেখাবো উদযাপনে, নিয়ে আসছে কিনা। তাদের একজন কর্মীর, এটা জুম যদি করেন, এটা হচ্ছে প্রথম যখন সূত্রপাত যেদিন, ওই দিন রাতের কথা। এটা হচ্ছে এমডি হোজাইফা নামের বেরোবি, লিখতে সুখে থাকতে ভূতে কিলাইছিল যে এরা বেরোবিতে শিবিরের সাথে লাগতে গেছে, লিগরেই গুণী নাই তুমি তো কিসের কি, ইটস রংপুর ব্রো। এটা হচ্ছে তাদের কর্মীদের। আমি ধরলাম শিবিরের ছেলেপেলেরা ইয়াং ব্লাড হতে পারে, আমি ধরলাম ভুল বসতেই। মজার বিষয় হচ্ছে তারপরে লিস্ট আপনি দেখেন, ঢাকা 17 আসনের জামাতের যিনি এমপি প্রার্থী, যিনি স্বঘোষিত, আমার মনে হয়েছিল যেটা উনি হয়তো বা পাশ করে হয়ে যেতেন ওনার অ্যাক্টিভিজম দেখে, ধরে নিলাম যেটাই হোক। উনি কি করেছেন? ডক্টর কামরুজ্জামান লিখছি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো সারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শিবিরকেই নিতে হবে, প্রস্তুত হও হে নওজোয়ান। উনি হ্যাশট্যাগ অনেকগুলো দিয়েছে। তার মানে কি, যেখানে ওনারা পিটাতে পেরেছেন সেখানে তারা উদযাপন করেছেন। মজার বিষয় হচ্ছে এরপরেই, তারপর যখন পরের দিন বিভিন্ন জায়গায় প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন, দেখেন উনার একই ব্যক্তির স্ট্যাটাস কি লিখছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যক্ষু নেতৃবৃন্দের উপর হামলা করলো সরকার দলীয় গুন্ডা বাহিনী, এদের মাসেল পাওয়ার কত হয়েছে এটা আমরা দেখে নিব ইনশাআল্লাহ। সারা দেশের শিবিরে এবং দেশপ্রেমিক ছাত্র জনতাকে এসব গুন্ডাদের প্রশ্নে সদা জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি। আমি আর ডিটেলসে না, যে জাস্ট দুইটা জিনিস, তারপর আমি অন্য জায়গায় আসি। যখন উনি উদযাপন করেছিলেন, ওনার তখন মনে হয় না আমি তো অভিভাবকের জায়গায় আছি, আমার তো এটাকে প্রশ্রয় দেওয়া উচিত হয় না। কিন্তু যখন ছাত্রদল ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় পাল্টা প্রতিরোধ ঘুরতে শুরু করলো, তখন কি হলো? তখন কিন্তু ওনাদের সোর আবার চেঞ্জ হয়ে গিয়েছে। আপনার তো, আমি এজনকে জামাত বা ছাত্র শিবিরের তাদেরকে মোনাফেক কেন বলি? তাদের দলের ইমাম হচ্ছে মোনাফেকদের যিনি সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর। এই কারণেই বলি, কারণ তারা ক্ষেত্র বিশেষে জায়গা মতো তারা তাদের মতো পছন্দ শব্দ ব্যবহার করে, যেখানে পছন্দ হয় না সেখানে কিন্তু রং বদলায়। এজন্যই বললাম যে দেখেন আজিজুল হক জিয়ন, যে কথাটা বারবার বলা হয়, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে আপনাদের অনেক বেশি দায়িত্বশীল। আমি তো বললাম দায়িত্বশীল, আমি চ্যালেঞ্জ করলাম
এই প্রোগ্রামে আমি এই যে দুইটা দেখেন হাতুড়ি নিয়ে, এটা আমি গতকালকেও দেখেছি। এটা হচ্ছে যেটা আলিয়া মাদ্রাসা থেকে বের হচ্ছে, ভিডিওটা আমার কাছে আছে, চাইলে আমার সমালোচক যেহেতু বিরোধী দলীয় এমপি, ওনাকে দিয়ে দিতে পারবো। একটা না, একই জায়গায় আরো একাধিক আছে। এইটা আরেকটাতে এই যে সাদা গেঞ্জি পরা, আমি 10 বার দেখেছি ক্লিপটা মিনিমাম, শিওর হওয়ার জন্য এটা কি, পরে কনফার্ম হলাম যে না এটা হচ্ছে হাতুড়ি, এবং এটা নিয়ে ফেস দ্য পিপল রিপোর্ট করেছে, যদিও সেই রিপোর্টের ক্লিপেসটা আমি আনি নেই। এখন কথা হচ্ছে, আপনি বিরোধী দলীয় ছাত্র সংগঠন, আমি ধরে নিলাম যেটাই হোক, এই ইতিহাস আমরা দেখেছি 5 আগস্টের আগে ছাত্রলীগের, তারা সরকার দলীয় নেতাকর্মী হিসেবে, সরকার দলীয় ছাত্র সংগঠন হিসেবে বিরোধী মতের উপরে কিন্তু হাতুড়ি দিয়ে দমন করতে, এবং আমার জানা মতে ঢাকার বাইরে আমি ভুলে গেছি একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রের কোমর পর্যন্ত ভেঙে দিয়েছিল। তো সেই প্র্যাকটিস তারা বিরোধী দল থেকে সরকার দলীয় যে ছাত্র সংগঠন তাদের উপর দেখাচ্ছে, এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে তারা। তাহলে আপনি যে আমাকে বলছেন, আমাকে দায়ী করছেন, আমি দায় নিতে চাই, আমরা তো পরিবর্তিত বাংলাদেশে চাই, পরিবর্তন হতে, নিজেদেরকে শুধরাতে, কিন্তু আপনি কি ধরনের এক্সাম্পল রাখছেন? আপনি যেখানে শক্তিশালী সেখানে কিন্তু আপনি বীরের কথা বলছেন, আবার যেখানে আপনি দুর্বল সেখানে আপনি ভিকটিম সাজতেছেন। এই মুনাফিকিটা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। আরেকটা লাস্ট, আমি জাস্ট 10 সেকেন্ড এটা শেষ করব। আপনি যেটা বলছেন আমরা কি ক্যাম্পাসগুলো দখল করতে যাই, আমি দায়িত্ব নিয়ে বললাম 5 আগস্টের পর আমাদের যে অপরচুনিটি ছিল, সেদিন আমাদেরকে প্রতিরোধ করার মতো শক্তি মনে হলে অন্য কোনো ছাত্র সংগঠনের ছিল। আমরা কি কোথাও দখল করতে গিয়েছি? আমরা পরবর্তী 2025 সালের 3 আগস্ট আমরা শাহবাগে প্রোগ্রাম করে আমরা 9টা মানে কমিটমেন্ট দিয়েছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যেখানে আমি সরাসরি বলেছি আমরা হল দখল করবো না, গণরুম গেস্ট রুম কালচার ফিরিয়ে আনবো না, এবং আমরা সেই কমিটমেন্টে আছি, এবং ইনশাল্লাহ আপনাদেরকে এই অনিয়ারা বলে যাচ্ছি ছাত্রদল কখনো এই জিনিসগুলোকে ফিরিয়ে নিয়ে আসবে, দখলের যে রাজনীতি ফিরে নিয়ে আসবে না। জি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 5-এর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, এই যে যদিও আপনি ছাত্র শিবির নয়, কিন্তু যে আপনাদের সহযোগী সংগঠন, আপনাদের ছাত্র সংগঠন আজিজুল হক জিয়ন যে কথাটি বলছিলেন, যে দায়িত্বশীল ভূমিকার জায়গায় কে আসলে শক্তি দেখাচ্ছে, কে দখলের চেষ্টা করছে, এবং পরিবর্তিত বাংলাদেশে, নতুন বাংলাদেশে আবারও সেই একই রাজনীতি, জোর দখল, জবরদখল। আমি ওনারকে পরিচয় দিচ্ছেন আপনার ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, কিন্তু ওনার বক্তব্যে সাধারণ ছাত্রদের একটি উক্তি আমার মনে পড়ছে, ছাত্র দলের চেহারায় ছাত্রলীগকে দেখা যায়। উনি যে বক্তব্য দিয়েছেন আমি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে স্বীকৃত রাজাকার যে তালিকা করা হয়েছে, সেখানে তালিকার মধ্যে 1000 তালিকা, 10,000 তালিকার মধ্যে 8,000 এটা ভুয়া তালিকা। প্লিজ, আপনি একজন সংসদ সদস্য, আপনার সাথে let me finish. আপনি ভুয়া বিবৃতি দিচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে আপনার কাছে আবার আসবো জিয়ন, তখন আপনি আপনি বলেন। যে কথা বলছেন আপনি ছাত্র দল করেন কিনা এটা আমার কোশ্চেন। আপনি যে কথা বলছেন 2005 সালে আমি ঢাকা মহানগরীতে দায়িত্ব পালন করেছিলাম, মহানগরী পূর্বে সেক্রেটারি ছিলাম ছাত্র শিবিরের। ছাত্র শিবিরের তখনকার আমলে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যেই কায়দায় ঢাকা লিয়াতে মাগরিবের আগ মুহূর্তে হামলা করেছে, ঠিক একই কায়দায় 4 তারিখ হামলা করেছে। আমার কাছে যে তথ্য আছে, এটা আমি কোনো, উনি যেভাবে নিয়ে এসেছেন এটা ফেসবুক থেকে ডাউনলোড করে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু প্রথম আলো রিপোর্ট যে রিপোর্ট করেছে, যুবদলের নেতা নয়নের নেতৃত্বে মাদ্রাসায় অধ্যক্ষের উপর এবং ছাত্রদের উপর হামলা। যুবদলের নেতা নয়ন কি ঢাকা আলিয়ার ছাত্র? আমার কোশ্চেন, আদৌ কি সে ওই ক্যাম্পাসের ছাত্র ছিল কখনো? নয়ন হেলমেট পরে সেখানে কেন যাবে? বাংলাদেশের সকল গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া তার ছবি এসেছে। যুবদলের নেতা নয়নের যেই হিস্ট্রি আপনারা জানেন, 5 আগস্টের পরে 12 আগস্ট কি 13 আগস্ট ইসলামী ব্যাংক মানে আপনার দখল করতে গিয়েছে, সেখানে তার কীর্তি সকল প্রতি, সে কিন্তু আপনার আসামি, মামলা হয়েছে সেখানে, সে অলরেডি এফআইআর ভুক্ত আসামি, এবং সেখানে প্রায় 90টি ল্যাপটপ আপনার তারা লুটপাট করেছে, 2 লক্ষ টাকা নগদ, 2 লক্ষ টাকা লুটপাট করেছে, মোটরসাইকেল লুটপাট করেছে, এবং প্রায় 25-এর উপরে ছাত্র শিবির নেতা কর্মীকে আহত করেছে। আহত কেমন করেছে দেখেন আপনি যদি দেখেন, এটা কোনো সভ্য জগতে এই ধরনের চেহারা কি হতে পারে? আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সরাসরি প্রকাশ্যে। যুবদলের নয়ন সহ সকল নেতৃবৃন্দ যারা এখানে গেছে, তারা কোনো বিশ্ববিদ্যালয় এবং
ঢাকালিয়ার কোনো ছাত্রই নয়। সেখানে প্রশাসন, পুলিশের উপস্থিতিতে, পুলিশ নিষ্ক্রিয়। এখানে স্থানীয় সংসদ সদস্য, সেখানে তারও ইন্ধন ছিল সেখানে, আমাদের যতটুকু আমরা শুনেছি। এখানে দেখেন আপনি দেখেন একজন যদি ছাত্র দলের কোনো কর্মী, আপনি ঢাকা আলিয়াস রানিং কোনো ছাত্রদল নামদারি যদি কোনো একজন ছাত্র আহত হয়, কোনো ডকুমেন্ট দেখাইতে পারবেন? হয় আরে ছাত্র শিবিরের দেখেন, আপনি দেখাতে পারলে কি করবেন? আপনি দেখেন ছাত্র শিবিরের সকল আমার 25 জন নেতাকর্মী, কারো চোখ নেই, কারো হাত নেই, এমন অতর্কিত হামলা, প্রায় 1000 সন্ত্রাসীকে নিয়ে সেখানে হামলা করা হয়েছে। এবং এটা আসলে কোনো সভ্য সমাজের এটা হতে পারে না। আমরা তো এই গণতন্ত্র চাইনি, আমরা এই কারণে 24 গণ বিপ্লব করিনি। এই কালচার ছিল আওয়ামী লীগের, এই কালচার ছিল যুবলীগের, এই কালচার ছিল হেলমেট বাহিনীর। হেলমেট পরেই তো যুব দলের নয়ন। কোন কালচার ফিরে নিয়ে আসতে চান আপনি? এই হেলমেট তো আগে যুবলীগ পড়তো, হেলমেট তো আগে ছাত্রলীগ পড়তো। আপনি একই হেলমেটের কালচার আপনার এখানে রিটার্ন করছেন। এটা তো নতুন বাংলাদেশের কালচার নয়। এই হেলমেট, যেই হেলমেট বাহিনী ছিল, হেলমেট বাহিনী তো আমরা 24-এর 5 আগস্টকে বিদায় দিয়েছি। তাহলে এখন যে কালচার আপনারা নিয়ে আসতে চান, আসলে মূলত আপনারা গুপ্ত আওয়ামী লীগ, গুপ্ত যুবলীগ, গুপ্ত ছাত্রলীগ, আপনারা কিভাবে আমি বলবো, আজকে সুনামগঞ্জের 2 আসনের এমপি জনাব নাসিরউদ্দিন চৌধুরী এমপি, উনি বলেছেন আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, ছাত্রলীগ যুবলীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র, অচিরেই তারা আমাদের সাথে মিশে যাবে। আজকে আপনি দেখেন পত্রিকা, আপনি দেখেন। এই ক্ষেত্রে আমরা বলবো, শুনেন, আমরা যে রক্তের বিনিময়, আমি এই টোটাল 24-এর শুধু 5 আগস্টে আমি শুধু সংগ্রাম করিনি, আমি গত 17 বছরে আমি 9 বার জেলে গিয়েছি। আমরা রক্ত দিয়েছি, আমরা বিপ্লব করেছি একটা ন্যায় এবং ইনসাফের মধ্যে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসার জন্য বাংলাদেশকে। যে কালচার ফ্যাসিস্ট সৃষ্টি করেছে, এই কালচার পলিটিক্যালি, কালচারালি টোটাল আমরা মাইনাস করে নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে চাই। আমি শেষ করছি এইভাবে। বর্তমান সরকার এই গত 5 মাসে সকল জায়গায় গণতন্ত্র দিতে ব্যর্থ হয়েছে। জি, এই জায়গায় একটু পরে আবার বিস্তারিত আলোচনা আসছে। আলাউদ্দিন মোহাম্মদ, এই যে নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতির অন্তত আবার পুরনো সংস্কৃতি দেখতে পাচ্ছেন কিনা? কিছু কিছু জায়গায় এই যে ছাত্র শিবিরের সাথে তো ছাত্র শক্তিও হামলার শিকার হয়েছে। এই যে শিক্ষাঙ্গনে অস্থিরতা এবং এই যে প্রশ্নটা রাখছি, নতুন বাংলাদেশে সেই ছাত্র রাজনীতির পুরনো সংস্কৃতি, এটা খুব দুঃখজনক যে এখানে আপনার এই যে ক্যাম্পাসে আবার নতুন করে মারামারি হচ্ছে। তো একটা বিষয় আসলে আমরা শিখতে পাই নাই, কারণ যেই হেলমেট পরে ছাত্রলীগ বিলুপ্ত হয়ে গিয়েছে, যেই দখলের রাজনীতি করে আওয়ামী লীগ এখান থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে, যুবলীগ যারা এই 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছিল, সবচেয়ে বড় কথা হলো যে আপনার এই যে একটা গণঅভ্যুত্থান ঘটলো, গণঅভ্যুত্থানে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার পরও না ছাত্রদল না ছাত্র শিবির তারা কেউই এই গণঅভ্যুত্থানের ঘোষিত নেতৃত্বে আসতে পারলো না। কারণ এই ছাত্র রাজনীতি যারা করতেন তারা আসলে মূল ধারার যেই ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের কাছে আস্থাশীল ছিলেন না। কারণ ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্ম মনে করেছে এই ছাত্র রাজনীতি দলীয় লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি, এবং তারা ছাত্র তো বটেই, ছাত্রদের বাইরে গিয়েও সাধারণ জনগণের যেই আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশের নতুন রাজনীতির আশা আকাঙ্ক্ষা রাজনীতি এই ছাত্র রাজনীতি দ্বারা সম্ভব না। দুঃখজনকভাবে যেই ছাত্র নেতারা এই আপনার গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, এখানে অনেক ছাত্র আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নেই। তারা যে এই 24-এর গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, দেওয়ার পর একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা আরোহণ করেছে, আর একটি রাজনৈতিক দল বিরোধী দলে গিয়েছে। দুটো রাজনৈতিক দলই কিন্তু এখানে আপনার একরকম ক্ষুদ্রের মতো অবস্থান করেছিল গত 17 বছর।
তাদের নাম নিলেই তাদের আপনার যে কোনোভাবেই আপনার তাদেরকে হত্যাযোগ্য করে নির্যাতনযোগ্য করে তাদের বিমানবীকরণ করা সম্ভব হয়েছিল। সেই জায়গা থেকে তারা কিন্তু আসলে শিখতে পারে নাই। আমি বিশেষভাবে দুটি ছাত্র সংগঠনের কথাই আমি বলছি এই কারণে, কারণ এখানে মূলত 24-এর গণঅভ্যুত্থানের পরে ক্যাম্পাসে রাজনীতির একটা নতুন ধারা আসার প্রয়োজন ছিল। নতুন ধারাটা কি ছিল? নতুন ধারা এখানে শুধু লেজুর ভিত্তিক না, পুরো আপনার শিক্ষার্থী একটা বর্গ আকারে দাঁড়িয়ে গিয়েছিল। এবং এই গণঅভ্যুত্থানের পরে রাজনীতিতেও কিন্তু আপনি দেখেন না যে ছাত্রদের প্রতি বিদ্বেষ, ছাত্রদের প্রতি বিদ্বেষ কিন্তু ছাত্রদলের প্রতি বিদ্বেষ না, শিবিরের প্রতি বিদ্বেষ না, কিংবা ছাত্র শক্তির প্রতিও সেই অনুপাতে বিদ্বেষ না। ছাত্রদের প্রতি বিদ্বেষ হলো সে অরাজনৈতিক ছাত্র যারা এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্তের বিনিময়ে সে রাজনীতির হিস্সা চেয়েছে, জনপরিসরের হিস্সা চেয়েছে, পাবলিক যে স্ফেয়ার আছে সিভিল সোসাইটি সেটার হিস্সা চেয়েছে, তাদের বিরুদ্ধে এই যে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো, ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো, তাদের একটা বিদ্বেষ এখানে কাজ করছে। আমার প্রশ্ন হলো সেই যে ছাত্ররা যারা আসলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সাথে যুক্ত নয়, তাদের কাছে এই ছাত্র নেতারা যারা আজকে ক্যাম্পাসে আপনার রামদা নিয়ে, বর্ষা নিয়ে, হেলমেট নিয়ে মারামারি করছে, তারা আসলে তাদেরকে কিভাবে ফেস করবে? আমি মনে করি যে স্কুলের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে নেমে এসেছিল, যে শিশু নেমে এসেছিল, যে শিশু এমন না যে সে দেখতে নেমে এসেছিল, আপনারা অনেক শিশুর বক্তব্য দেখবেন, অনেক শিশু বেঁচে গিয়েছে, অনেক শিশু মারাও গিয়েছে, তারা সুস্পষ্টভাবে শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রদর্শন করে গণ আন্দোলনে আপনার অংশগ্রহণ করেছে। সেই শিশুর কাছে আপনি কোন মুখে দাঁড়াবেন? তারা আপনাকে যে স্বাধীনতা এনে দিল, রাজনীতির স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা, আপনারা কি নিজেরা মারামারি করে আবার ক্যাম্পাস দখলে কি স্বাধীনতা বিনষ্ট করছেন? আমার কাছে একটা বিষয় মনে হবে যে আমি এই বর্তমান যেই গণঅভ্যুত্থান উত্তর রাজনীতির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মনে করি যে এই সন্ত্রাস, শিক্ষাঙ্গনের সন্ত্রাস যে কোনো মূল্যে বন্ধ হওয়া উচিত। শুধুমাত্র ও উস্কানি দিয়েছে, ও কালকে আমাকে চ্যালেঞ্জ করেছে, এজন্য আমি তাকে মাইরা বুঝাবো যে আমার শক্তি কত। আমার ছোট ভাই যেটা বললেন যে আপনার নির্বাচনের পরে তারা চাইলে ক্যাম্পাস দখল করে পারতো, এই যে একটা অডাসিটি, এই অডাসিটিটাই কিন্তু এই গণতন্ত্রের জন্য হুমকি। আপনার শক্তি থাকবে, কিন্তু আপনি শক্তি ব্যবহার করতে পারবেন কিনা? ক্যাম্পাসকে শক্তি ব্যবহারের জায়গা, শিক্ষাঙ্গনকে শক্তি ব্যবহারের জায়গা, কিংবা রাজনীতি কি পেশি শক্তি প্রদর্শনের মহড়া, এই জায়গা থেকে আমাদের রাজনীতিকে বের হয়ে আসতে হবে। আজকে আমরা যারাই রাজনীতি করছি, আগামী দিনে আমাদের যেই ভাইয়েরা রাজনীতি করবে তাদেরকে বুঝতে হবে গণধিকৃত হওয়ার পূর্বে যদি আমরা সংশোধিত না হই, 24-এর পরে ব্যক্তি পূজা রাজনীতির জায়গা যদি আমরা প্রাতিষ্ঠানিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্রকে সংহত না করি, একইভাবে দলীয় লেজুর ভিত্তির জায়গায় নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে দলের বড় ভাই বলেছে, আমি গত কয়েকদিন আগে যেটা দেখলাম যে যুব দলের যে নয়ন ভাই, উনি হাতে প্লাস্টিকের পাইপ নিয়ে কর্মীদের পিটাচ্ছেন। কার কর্মীদের পিটাচ্ছেন? অন্য কোনো দলের না, নিজের কর্মীদের পিটাচ্ছেন। এই কি মানবিক মর্যাদা? এই মর্যাদার জন্য কি 24-এর ছাত্ররা, তরুণরা জীবন দিয়েছিল? আপনি নিজের দলের নেতার কাছে মায়ের খাবেন, আপনাকে মেরে ধরে বলবো যে তোমাকে দখলের রাজনীতি তোমাকে থাকতে হবে। কিসের বিনিময়ে সে রাজনীতিটা করছে? এইটাই, এই রাজনীতিটা শুধু রাজনীতি না, আমরা রাজনীতি চাই নীতির রাজনীতি। এটা হলো আপনার ক্লায়েন্টের রাজনীতি, ক্লায়েন্টালিজমের রাজনীতি। সুবিধা নিয়েছো, তোমাকে থাকতে হবে, না হলে একটা পিটাও পড়বে না। আপনি দেখেন সেই ভিডিওটা, আমার কষ্ট লেগেছে। এরা আমাদের দেশের নাগরিক, সে যুবদল করতে গিয়েছে, ছাত্রদল করতে গিয়েছে, মানে আপনি তাকে লাঠিতে পিটাবেন, এই নাগরিক আমরা চাই না। তো আমার দেশের নাগরিক, এই দেশে এই মানুষটা যখন বর্ডার পার হয়, তাকে না আমাকে গর্ব করতে হয় অথবা আমাকে লজ্জিত হতে হয়, কারণ এটা আমার ভাই। দল করেছে বলে, অন্য দলে গিয়েছে বলে তাকে মারা অথবা দলের ভিতরে তাকে ডিহিউম্যানাইজ করার কোনো অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি বলি, আমার দলের ভিতরে যদি এই ধরনের বিমানবিকরণ চলে, আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সবচেয়ে বড় কথা, 24-এর পরে বাংলাদেশ রাজনীতি আগের ধারায় ফিরতে পারে না। যারাই এই রাজনীতি করছেন, যারাই ক্যাম্পাসকে এই বিষাক্ত করছেন, নিজেদের আপনার পদ পাওয়ার জন্য সামনে কমিটি আসছে, কমিটিতে নিজেদেরকে বরত্ব দেখানোর জন্য, আপনারা মাথায় রাখবেন, যেই তরুণরা রাতের আধারে ভিসিকে, প্রভোস্টকে ধরে ধরে ক্যাম্পাস থেকে, হল থেকে আপনার ছাত্রলীগকে বের করে দিয়েছিল, সেই সময় কিন্তু ছাত্রলীগের পরের জায়গায় আপনার আমার সবার নাম ছিল। এইটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নের রাজনীতিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জি, নিরুফা চৌধুরী মনি, ইচ্ছে করে আপনার কাছে শেষে এলাম। এই যে শুনলেন তো ছাত্র রাজনীতি এবং ছাত্র দল বলি, যুব দল বলি, যে এই আলোচনাটা আছে যে ছাত্র দলের সাথে শিবিরের সেই সংঘর্ষে যুব দলের নয়নের সেখানে কি কাজ, এবং যে আবারও সেই হেলমেট বাহিনীর পুরনো রাজনীতি। বিএনপি তো আসলে যদি এভাবেই বলি ছাত্র দলের অভিভাবক হিসেবে, আপনার কথা এবং আলাউদ্দিনের কথা আমি মেনে নিলাম, ঠিক আছে, আবেগী কথা বলা ভালো, খারাপ না।
আমার সহ আলোচক আমাদের মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বললেন, জিয়নকে বললেন জিয়ন ছাত্রদল করে কিনা এটাই কোশ্চেন। আমার কাছেও কিন্তু এটাই কোশ্চেন, আমার কাছেও কিন্তু এটাই কোশ্চেন যে জিয়ন ছাত্রদল করে কিনা এটা, ওই যে বলেন না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না। কারণ এরকম শত শত জিয়নদেরকে তারা অন্যের ঘরে ঢুকিয়ে দিয়ে কোকিলের বাচ্চা কাকে মানুষ করেছে, তারপরে উড়াল দিয়েছে। আমরা তো দেখেছি। যেটাই হোক না কেন, আমি আপনার সময় একটা কথা বলিনি, এই যে তিনজন কথা বলেছেন, আমি একটা কথা বলবো। আমাদের ছোট ভাইয়েরা এটা লঙ্ঘন করতে পারে, বাট আমরা সংসদ সদস্য, আমাদের লঙ্ঘন করা বোধহয় ঠিক। তো এই যে জিনিসগুলো আমরা কি দেখেছি, শত শত আমরা হেলমেট নিয়ে কথা বললেন আমার ভাই, হেলমেট আমরা কাকে দেখেছি? ছাত্রলীগ তো দুর্দান্ত প্রতাপশালী ছিল, তার কিন্তু হেলমেট পরার কথা ছিল না সেই দিন। যেদিন হেলমেট 18তে আমরা দেখেছি সেদিন পরার কথা ছিল না। তাহলে এই হেলমেটগুলো কে পরেছে? আমি কিন্তু রোশানলে পড়েছিলাম এই হেলমেট নিয়ে কথা বলতে গিয়েই। হ্যাঁ, এই হেলমেট কে পরেছে? তো আমার ভাই পুনরাবৃত্তি করছে কাকে? আরেক দলের ছাত্র সংগঠনের নেতাকে দিয়ে কথা বলছে। বেশ ভালো কথা, বলতেই পারে, কারণ ওনারাই জানে কে কার লোক, কে কোকিলের বাচ্চা আর কে কাকের বাচ্চা, ওনারা জানেন, বলতেই পারে। তো আমি এই জায়গাটাই বলতে চাই যে সারা দেশে ওনারা আলিয়া মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা 2 কলম পড়েছি আমরা প্রত্যেকেই জানি আলিয়া মাদ্রাসায় কারা থাকতো, আলিয়া মাদ্রাসায় কি কাজ হতো, আপনিও নিশ্চয়ই জানেন। যুগে যুগে আলিয়া মাদ্রাসা ইল্লিগ্যাল ছাত্রদের বসবাস, সেই ইল্লিগ্যাল কারা? দাড়ি টুপিওয়ালারা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আজকে ঢাকা শহরে যে, আমি হয়তো বা এই মুহূর্তে ছাত্র না, পড়ি না, অনেক আগে পাশ করেছি, কিন্তু বুঝতে তো আপনার রকেট সায়েন্স পড়তে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য অন্য জায়গায় যে তারা যে জমায়েত হয়েছে, এতগুলো কি শিবিরের ছেলে শুধু ঢাকায় থাকে? নেভার এন্ড নেভার, সারা বাংলাদেশ থেকে তারা নিয়ে আসছে। আমাদের ছাত্রদলের ছেলেদের, আমি ছাত্রদলের পক্ষে 1 ফুটাও যাব না, যুব দলের পক্ষেও যাব না, কিন্তু ওদের বোধহয় অন্যখান থেকে লোক আনার প্রয়োজন পড়ে না, ওরকম পড়ে না। তো আপনি যখন আপনার জামাতের আপনার কত কত পদধারীকে আপনার শিবির বানিয়ে ছেড়ে দিবেন, তখন সমস্যা হবে না। আর আপনি একজন নয়ন যুবদল করার আগে কিন্তু ছেলেটা ছাত্রদল করে, বা মেয়েটা, আমিও কিন্তু ছাত্রদলের পরে মহিলা দল করেছি ধারাবাহিকভাবে। তো যে ছেলেটা 2 দিন আগে ছাত্রদল করা ছেলে, সে যুবদলের করার সঙ্গে তারও কিন্তু ছাত্রদলের 2-4টা ভাই বোন থাকে। সে যখন জানবে যে আমরা বিপদে পড়েছি, আমি যদি বিপদে পড়ি, আমার ছাত্রদলের একটা ভাই যদি না যায়, এটা ওর পাপ হবে। ও যদি আমাকে সেভ করতে না যায়, কিংবা আমি যদি তাকে সেভ করতে না যাই, আমি যদি তাকে সেভ করতে গিয়ে যদি আমি ওই সমস্যার মধ্যে, আমাকে যদি এটা বলে যে বিএনপি নেত্রী গেছে ওকে সেভ করতে, আরে সে তো দিন শেষে আমার সন্তান, দিন শেষে আমার ভাই। সো এটা আমি যেতে পারি। কিন্তু আপনারা ডাকসু নির্বাচন থেকে শুরু করে যদি এখন পর্যন্ত আমরা দেখি, আমরা কি দেখতে পাই? আমরা সমস্ত বাংলাদেশ থেকে এনে ওই যে নীলক্ষেতের মোড়ে কোনায় কোনায়, ওই যে আপনার চাঙ্কারপুল মোড়ে, ওই আপনার শাহবাগের মোড়ে আমরা কি দেখেছি? হাজার হাজার আমরা জামাতি নেতাকর্মীদের দেখেছি। এগুলো আমরা বলতে চাই না যে আপনারা নিজেরা যদি শুদ্ধ হন আমাদের বলার প্রয়োজন পড়তো না, কিন্তু আপনি যখন ওই ছোট্ট ছেলেটাকে কথা বলতে গেলেন, একবারও কিন্তু আপনি চিন্তাও করলেন না যে সে আমার অনেক ছোট ভাই, তো তাকে বলতে কতটুকু বলা যায় আর কতটুকু বলা যায় না। আপনি যখন আপনার দলের ছেলে মেয়েদেরকে স্বতন্ত্র বানিয়ে হলগুলো দখল করে রেখেছেন, অথচ অন্যের রাজনীতি করার, আপনার উমামার নামে একটা মেয়ে আছে, সে ডাকসুর ইলেকশনের আগে বলেছিল 10 বছরের শিবিরের কমিটির জানতে চাই, 10টা শিবিরের কমিটির। কই আমরা কি দেখেছি? দেখিনি। আপনারা যখন যাকে প্রয়োজন, শিশির মনির কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল আমরা কেউ জানি না, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম একদম উদ্ভব হলো। এটা আমাদের সমস্যা না, বাট আমরা যে এই যে গোপন, এই যে নেপথ্যে, এই যে গুপ্ত, এই যে সুপ্ত, এটা কিন্তু একটা দেশের রাজনীতিকে ধ্বংস করে দেয়। হতে পারে ওয়ান টাইম আপনি একটা ফ্যাসিস্টের জন্য এটা করতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা অল টাইমের জন্য কিন্তু এটা ধ্বংসের একটা বীজ বপন করে। বারবার এই আলোচনা টেবিলে হলো নতুন বাংলাদেশের তাহলে পুরনো সেই ছাত্র রাজনীতির যে আপনি পুরানো যদি আপনি রাখেন, বলে না 1 মণ দুধে 1 ফোঁটা চুনায় যদি দুধ নষ্টের কারণ হয়ে থাকে, আর আপনি হাজার হাজার লক্ষ লক্ষ পুরানো রাখছেন, আপনি শিবিরের নামে ইলেকশন না করে আপনি কি করলেন? সম্মিলিত ছাত্র সংগঠনের নামে ইলেকশন করলেন। কারণ শিবির ট্যাগ দিলে ওইখানে কেউ ভোট দিবে না, সাধারণ ছেলেমেয়েরা ভোট দিবে না, আপনি ওইখানে ট্যাগ লাগালেন। কই ট্যাগের রাজনীতি তো আমরা করি না। আমাদের ভাই বোনগুলা কত, একটা গুলি খেলে একটা মানুষ মারা যায়, জনির 19টা গুলি করে মারছে। 19টা গুলির তো দরকার পড়ে না, এটা ভীতি সঞ্চার করার জন্য 19টা গুলি করছে তাকে। ওই চিটাগাংয়ের আলমকে ছাত্র দলে,
তাকে কিভাবে মায়েরা উপর করে রাখছে আপনার এই এত কিছুর পরেও তো আমাদের ছেলের মেয়েরা কেউ তো অন্য দলের নাম দেয় নাই, কেউ তো বলে নাই। লক্ষ লক্ষ লোক জেলখানা ভরা, সব বিএনপি, সব ছাত্রদল, কয়টা শিবিরের ছিল, সব তো বিএনপিরই ছিল। কেউ তো নাম চেঞ্জ করে নাই, নাম চেঞ্জের দরকার পড়ে না। অথচ সেই ছেলেটা নাম চেঞ্জ করলে হয়তো বেঁচে যেত, হয়তো নিজেকে যদি গোপন করে ছাত্রলীগের মধ্যে ঢুকতো এবং দলকে বলতো, হয়তো সে বেঁচেই শুধু যেত না, অর্থকড়ির মালিক হতো, অনেক কিছু করতে পারতো। আমি কিভাবে জামাতের শত্রু হলাম? আমাকে এত যে বটবাহিনী দিয়ে এত গালাগালি করা, আমি প্রথমে কি বলেছিলাম, আবরারকে যে মেরেছে সেই আসামির কিভাবে শিশিরমণির আপনার উকিল হয়, এবং সেই আসামিকে খুঁজতে গিয়ে জানা গেল সে আসামির 14 জেনারেশন আপনার জামাত করে। তাহলে এই আসামিটা কে? ছাত্রলীগের লেবাস ধরে সারা রাত ব্যাপী মারছে। আপনি মারতেন ভাই, একটা গুলি করে মারতেন, আমার দুঃখ ছিল না, জীবনে জন্মাইছি একদিন মরতে হবে, একটা গুলি করে মারতেন। আপনি সারা রাত খাওয়াইলেন, প্যারাসিটামল খাওয়াইলেন, নাপা খাওয়াইলেন, আবার পিটায় মারলেন। তো এই সত্যি কথাগুলো বলতে গেলে খুব দোষের হয়ে যায়। আমার ভাইদের ভীষণ হলে পড়ি আমরা, কারণ গ্রামে গঞ্জে তারা সব ঢুকাই দিছে ঘরে ঘরে। আমার ঘরের মধ্যে আমার নারী বোনের, আমার নারী ভাইয়ের বউয়ের, আমার মায়ের ভোট নেওয়ার জন্য তারা বেস্ত দুযোগ বানায় ফেলছে ঘরে ঘরে। অথচ এই সত্যি কথা যখন আমারটা স্প্রেড হয়ে গ্রামে যাবে, যখন আমার দুইটা আপনার 10টা জনপ্রিয়তা থাকতে পারে, আমার তো 2টা আছে, 2টা জনপ্রিয়তার জায়গায় যাবে, তখন আমি খারাপ। আমাকে যত জঘন্য ভাষায় গালাগালি করা যায়, আরে ভাই এই বিশ্ববিদ্যালয়ে এই কলেজে 12 বছর 14 বছর থেকে 30 বছর পর্যন্ত পড়ালেখা করে আসছি, ছাত্র রাজনীতি করছি, ছাত্র রাজনীতির কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত করছি, মহিলা রাজনীতি করছি, বিএনপি করছি, কোনোদিন গালি শুনতে হয় নাই। অথচ আমাকে শেষ জীবনে এসে আপনার সারাদিন গালির উপর থাকতে হয়। এটা তো পাগলেও নিচের বুঝে যে আপনারা কি না পারেন। তো আপনি যখন এই নাসির চৌধুরীর কথা বললেন, সেটা ছিল একজন এমপি। অথচ আমি যদি বলি জামাতের আমির, উনি কি বলেছিলেন 24-এর পরপরই উনি ঘোষণা দিয়ে বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আওয়ামী লীগ কি আপনার কাছে ক্ষমা চেয়েছিল? আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে, তাহলে আপনি ক্ষমা করছেন কেন? ভোটের জন্য ক্ষমা করছেন কেন? আপনার দলে ভিড়বে করে। তা আপনি শুধু ওইখানেই ক্ষান্ত না, আপনার সাধারণ সম্পাদক উনাদের তাহের সাহেব, উনি কি বলছেন উনার নির্বাচনী এরিয়ায়, যে আপনারা এর আগে মুজিবুর রহমানকে ভোট দিয়েছেন, এখন উনি নাই, আমাকে ভোট দিবেন, এরপরে যখন উনি আবার আসবে উনাকে ভোট দিবেন। কি সুন্দর মায়েলি ঝিয়েলি আলাপ আলোচনা কথাবার্তা। তো আপনারা যখন কথা বলবেন তখন কোনো সমস্যা হবে না। আর এইখানে নাসির চৌধুরী কি বললো, সেইখানে আপনার সমস্যা হয়ে গেল। অনেকক্ষণ আলাউদ্দিন বলছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস। জোটের যদি 2-1জনকে বলতো আলাউদ্দিন এইভাবে, একজন আম্মার কি অনেক বেশি কিছু না? একটা রাজশাহীকে দাপড়ায় বেড়াইতেছে, কোদাল দিয়ে মানুষ খুন করতেছে, শাবল দিয়ে খোঁচাচ্ছে, সে কে? তার খোঁজ নিতে জানতো, তার 14 জেনারেশনের খবর নেন, সে কে? সে কি সত্যিই স্বতন্ত্র? না স্বতন্ত্রের পিছনে একজন স্বতন্ত্রের এত ক্ষমতা কিভাবে থাকে? আমি বলি তো, বাংলাদেশের স্বতন্ত্রদের আমরা চিনি না, কত জনপ্রিয় স্বতন্ত্র লোক নির্বাচনে ফেল করে। আপনি স্বতন্ত্র কিভাবে পাশ করে আমরা বুঝি না। আপনারা তো এরকমই লোক যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ব্যালট পেপার চুরি করেছেন তাই না, নীলক্ষেতে যেটা 80,000 পাওয়া গেছে শুধু তাই না, আপনার সেইখানে এমন কথিত ছিল যে 4 জন ভিপি ক্যান্ডিডেট, যে পাশ করছে সেও ভিপি ক্যান্ডিডেট, আরেক দলে ভিপি ক্যান্ডিডেট, বামে ভিপি ক্যান্ডিডেট, ডাইনে ভিপি ক্যান্ডিডেট। তো এটা কি কোনো রাজনীতি না অপরাজনীতি? আমি শুধু জানতে চাই। জি, মোহাম্মদ কামাল হোসেন, যে রাজনীতি অপরাজনীতি কে করছে? এবং একটি প্রশ্ন এভাবে রাখতে চাই, দিন শেষে এ ধরনের অস্থিরতা, শিক্ষাঙ্গনে এ ধরনের অসন্তোষ, কোন্দল আসলে দিন শেষে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি করে কিনা, করতে পারে কিনা, সেই সংখ্যাটাও থাকে। আমি সর্বশেষ শব্দ দিয়ে শুরু করতে চাই আর কি। আসলে আমাদের মনিয়াপা অনেক পুরনো রাজনীতিবিদ, উনি অনেক কথা বলছেন। সিকোয়েন্স, দেয়ার ইজ নো সিকোয়েন্স। প্রথম শুরু হলো এবং শেষে উনি আসলে ওনার আগে যে রাজনীতির যে অক্ষের মধ্যে ওনারা ছিলেন, সেই অক্ষ থেকে ওনারা বের হতে পারেননি। আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যেভাবে কাজ করা দরকার, মাননীয় সংসদ সদস্য, আমি এখনো দেখছি উনি গুজবের রাজনীতির মধ্যে আছেন, এখনো দেখছি বায়বী রাজনীতির মধ্যে আছেন। আমি আপাকে বলবো
সুস্থ সুন্দর চিন্তার মধ্যে আপনি চিন্তা করা দরকার। ডাকালিয়ার কথা বলছেন, ইলিগ্যাল ছাত্রদের বসবাস। ইলিগ্যাল ছাত্রদের বসবাস যদি হয়, আপনি ক্লেম করেন, আপনার সরকারে আছেন, শিক্ষামন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ক্লেম করবেন। কিন্তু আপনি হাতুড়ি দিয়ে মানে দেশি বিদেশি অস্ত্র নিয়ে অলরেডি তাদেরকে মাথা ফাটাই দিবেন, তাদের রক্তাক্ত করবেন, তাদের অন্ধ করে দিবেন। আপনারা আলিফের চোখ অন্ধ করে দিয়েছেন। আপনারা একই কায়দা ঢাকা কলেজের আমাদের অ্যাডভোকেট আতিকুর রহমান তার চোখ অন্ধ। আজকে রিপোর্ট, সন্ধ্যার রিপোর্ট। আপনারা ঢাকা আলিয়াতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্র দলের অথবা আপনাদের মূল দলের মূল অন্তর জ্বালা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ফুল প্যানেলে সেখানে পাশ করেছে। ছাত্রদল সেখানে এখন ক্যাম্পাসে সাদাবাজি করতে পারে না, ছাত্রদল সেখানে আপনার টেন্ডারবাজি করতে পারে না। এটাই হচ্ছে মূল অন্তর্জালা। ছাত্রদল গণরুম, গেস্ট রুম কালচার ফিরে আনাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বার তারা চেষ্টা করেছে। ছাত্র সমাজ বর্তমান টোটাল ক্যাম্পাসে সাধারণ ছাত্র সমাজ এই মববাজিকে তাদেরকে প্রতিহত করছে। আমরা শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যত সভাপতি এসেছে তার মধ্যে অন্যতম মেধাবী আমার বন্ধু মানুষ। আমি তখন মহানগরীর সভাপতি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে সভাপতি এবং শিশির মনির, আপনার দৃষ্টিতে তা আপনার চোখে পড়ার কথা না, কারণ মেধার নান্দনিক পরিশীলনের জন্য, মেধা বিকাশের জন্য শিশির মনিররা সেখানে একাডেমিক এবং তাদের এক্সেলেন্সি দিয়ে ছাত্রদের মন জয় করেছে। আর আপনারা অন্য কাজে আপনারা ছিলেন, অন্য চিন্তায় ছিলেন, অন্য ক্যাম্পাসে, অন্য ভাব, অন্য রাজনীতিতে ছিলেন। এই কারণে আপনারা শিশির মনিরকে দেখেন নাই। আপনারা বর্তমান যে জিএস এস এম ফরহাদকে আপনারা দেখেন নাই, কারণ ফরহাদ তো এক্সেলেন্সি বিভিন্ন একাডেমিক কার্যক্রম এবং ক্রিয়েটিভ কার্যক্রম নিয়ে আসে, ছাত্র শিবির ক্রিয়েটিভ কার্যক্রম নিয়ে আসে। আমি আপনাকে বলছি, বেরোবিতে যে ঘটনা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয় টোটাল সকল বিশ্ববিদ্যালয় সকল ক্যাম্পাসগুলোতে ছাত্রদল যে হামলা করেছে, কোন দিন হামলা করেছে? তারা হামলা করেছে 5 আগস্ট। 4 আগস্টের আগের দিন ছাত্র শিবির সকল ক্যাম্পাসগুলোতে জুলাইকে ধারণ করে সকল কর্মসূচি প্রণয়ন করেছে। গত 2 বছরে ছাত্র দল, যুব দল, বিএনপি কোনো ক্রিয়েটিভ কর্মসূচি করেছে? এবং আপনারা টেলিভিশন বলেন, বিভিন্ন জায়গা বলেন, তাদের কোনো কর্মসূচি আপনি দেখেছেন? তারা এই জুলাইকে ধারণ যদি করত, জুলাইকে যদি ভালোবাসত, শহীদদের রক্তকে যদি তারা সম্মান করত, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে সেমিনার, সিরিজ কর্মসূচি ছাত্র শিবিরের সিরিজ কর্মসূচি মানে ছাত্রদল জুলাইকে ধারণ করে না, অবশ্যই যদি ধারণ করত, অবশ্যই তারা সেখানে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার ছবিও ছিল। ম্যাডাম খালেদা জিয়া কি রাজাকার? ম্যাডাম খালেদা জিয়ার ছবি ছিল। ম্যাডাম খালেদা জিয়া, আপনি যাকে রাজাকার বলছেন জিয়ন সাহেব, ম্যাডাম খালেদা জিয়া তাদেরকে দেশপ্রেমিক নেতা হিসেবে তাদের মুক্তি দাবি করেছে। আমি সেই কর্মসূচিতে ছিলাম, আমাদের জোটের কর্মসূচিতে ছিল। আমাদের আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে ইন্ডিয়া রাজাকার বলেছে, আওয়ামী লীগ রাজাকার বলেছে, আপনাদের স্থায়ী কমিটির সদস্য। আমরা জোটের আমরা যখন জোটে ছিলাম তখন আমরা কর্মসূচি পালন করেছি। কিন্তু বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন মৃত্যুদণ্ড কার্যকর হয়, বিএনপি একটা কর্মসূচি দেয়নি। হোয়াট ইজ দ্য রিজন? আপনাকে আমি বলি, আমার আপা বলেছে নয়ন আপনার তার সতীর্থ বোনদের ভাইদেরকে সেভ করতে গিয়েছে। আপনি সেভ করতে যাবেন অস্ত্র নিয়ে, এখানে আপনার প্রশাসন আছে না, পুলিশ আছে না? একটা প্রশাসন থাকা অবস্থায়, পুলিশ থাকা অবস্থায় নয়ন অস্ত্র দিয়ে আইন হাতে তুলে নেবে কেন? রাষ্ট্রকেই আইন হাতে তুলে নেওয়ার জন্য। আমরা শেষ করবে এইভাবে, আমরা কখনো কোনো অবস্থায় পেশিবাদকে, মববাজিকে কখনো সমর্থন দিতে পারি না। রাজনৈতিক স্বার্থে বিএনপির টোটাল কর্মকাণ্ড, ছাত্রদলের কর্মকাণ্ড আমার দেখা যাচ্ছে তারা টোটালি ইউটার্ন দিয়ে 5 আগস্টের সেই 24 5 আগস্টের পূর্বে ফিরে যেতে চাচ্ছে। আমরা আপনাদেরকে
5 আগস্টের পূর্বে যেতে দেব না। জি। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকবো। জি আজিল হক জিয়ন, এই যে ছাত্র দলের অন্তর্জালায়, ছাত্র দলের ইউটার্ন এবং ছাত্র দলের ভূমিকা নিয়ে জি, আমাকে সময় দিবেন, কারণ তারা দুইবার কথা বলার পর আমি চান্স পেয়েছি। অনেকগুলো প্রশ্ন আমার দিকে আসছে, দ্রুত। আমি দ্রুত চেষ্টা করবো যতটুকু। প্রথম কথা হচ্ছে, উনি আমাকে প্রশ্ন করেছেন আমি ছাত্র দল করি কিনা বা আমি ছাত্র কিনা, এটা উত্তর দিব। উনি যেহেতু প্রশ্ন করেছিল, আমাদের এখানে বয়স্ক নয়ন ভাই সহ অনেকের নাম এসেছে। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। গতকালকে সকালে যে মিছিলটা তারা করেছিল, আপনি দেখেন ছাত্র শিবিরের মিছিল, এটা মিডিয়া থেকে ডেইলি ক্যাম্পাস তাদের এখানে প্রতিবেদন আপনি দেখেন, তো আমি মার্ক করে দিয়েছি। ছাত্র শিবিরের ছেলেপেলেগুলোকে দেখেন মার্ক করা, যে ছাত্র শিবিরের কচি বাচ্চা বয়সী ছেলেগুলো, আমি তাদেরকে মার্ক করে দিয়েছি। আমার মনে হয় আমার ভাই যেহেতু চশমা আসে ভালো পড়তে পারবেন। প্রথম, তারপরে আছে উনি একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন। চ্যালেঞ্জটা ছিল ছাত্র দলের কেউ মার খেয়েছে কিনা। আমি এখনই দেখাচ্ছি, এটা আশা রাখি এটার ব্যাখ্যা উনি দিবেন ওনার মতো করে। আমি পরিচয় সহ বলবো, আপনারা আগে দেখেন। লাল পাঞ্জাবি পরা, হ্যাঁ, পরিচয় সহকারে বলা হয়েছে। এখন আছি এক এক দিন থেকে। এটা দেখেন, আমাদের বয়স্ক না, কম বয়সী ছাত্র শিবিরের, আমি পরিচয় সহ বলছি। গতকালকে সকালে সম্ভবত এটা ছিল, যেটা তিতুমির কলেজে তাদের ম্যারাথন রান ছিল, একটা ছাত্র শিবিরের কচি বাচ্চাগুলোর সাথে আছে। আমরা তো বয়স্ক ছেলে, আমরা ছাত্র নাও ছাত্র, উনি বুঝতে পারছেন না, আমি এই জন্য প্রুফ সহকারে দেখালাম। এখানে আরো কিছু জিনিস দেখাবো। উনি বলছেন নয়ন ভাইয়ের হাতে অস্ত্র ছিল, যেটাতে হামলা করেছেন। ভিডিও ফুটেজ আছে, প্রতিটা সংবাদ মাধ্যমে এসেছে কি অস্ত্র ছিল। এখন দেখেন সেই অস্ত্রগুলা কার কার হাতে আছে। ঠিক পরের দিন সকালে যে মিছিলটা তারা করেছে, এই যে শহীদ মিনার সামনে, দেখেন তো হাতে কি এইগুলা। নয়ন ভাইরা হাতে কি এটা ছাড়া অন্য কোনো কিছু ছিল? তাহলে ওটা যদি অস্ত্র থাকে একজনের হাতে, তারা তো সবার হাতে এটা দিয়ে দিয়েছে। একটা প্রতিবাদ করেছে, অনেক উচ্চ স্বরেও কথা বলেছে। আসলে বক্তব্য দেওয়ার স্কোপ পেলে অনেকেই, মাইক পেলে কিন্তু অনেকে অনেক কথা বলতে পারে, আমি দেখেছি। শুধু এটা বলবো না, দেখেন এই আলিয়া মাদ্রাসা কি করেছে, এটা দেখেন, দ্য ডেইলি ইনকিলাবের রিপোর্ট। ছাত্র শিবিরের নেতাকে ছাত্রদল মনে করে তাদের কর্মীকে ধরে বেধড়ক পিটিয়েছে, এটা লাইভ নিউজের মধ্যে আসছে। আচ্ছা, এটা বাদ, আমি দুইটা নিউজ দেখিয়েছিলাম, হাতুড়ি হাতে কাদের কাছে ছিল। উনি চ্যালেঞ্জ নেন যে এরা ছাত্র শিবিরের না আমাদের দলের। আমি বললাম আমি কখনো ছাত্র রাজনীতি করবো না, আমার তো অনেক কিছু বলেছি, উনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। যাক, এটা ওনার জায়গা থেকে বলতে পারে, বলার জায়গা আছে। ওই যে ছাত্রদল ইউটার্ন নিচ্ছে আবার, আমি ইউটার্নের জায়গা, আমার এখানে অনেকগুলো বিষয় বলছি, এটা বলতে হবে। যে গতকালকে দেখেন মাছরাঙ্গার রিপোর্ট, বান্দরবনের ছাত্র শিবির একটা জুলাই পদযাত্রা করেছে। এই বাচ্চাদের বয়স কত? সর্বোচ্চ 10 থেকে 12 বছর। এদেরকে নিয়ে আসছে, এরা ছাত্র শিবির করে, তো তাদের রাজনৈতিক কালচারটা সেই জায়গায়। এখন কথা হচ্ছে আমি ছাত্রদল করি নাকি, আসলে উনি আমাকে চিনবেন না তো। উনি তো পরিচয় দিলেন নিজেকে জুলাই যোদ্ধা। আমরা জুলাই তৈরি করেও কিন্তু দাবি করি না আমরা জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ের অংশীজন আমরা। আমি সেটাতে পরে আসবো। আমি ছাত্রদল করি সেই 2010 সাল থেকে। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে ভাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি 18 জুলাই থেকে একটা ঢাকা, আমি দায়িত্ব নিয়ে বললাম আজকে অন এয়ারে, ঢাকার 6টা গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে রামপুরা বনশ্রী অঞ্চল 18 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত নেতৃত্ব দিয়েছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর সেক্টর কমান্ডারের ভূমিকা ছিল, সেখানে সেক্টর কমান্ডারের ভূমিকা থেকে কাজ করেছি। আমরা 9টা মেসেঞ্জার গ্রুপ, এগুলো বলতে চাইনি, আজকে ওনারা বাধ্য করেছেন। ওই অঞ্চলের স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি করেছি, ওইখানে প্রোগ্রাম দিয়েছে, পরের দিনে কর্মসূচি ঘোষণা করেছি। যেহেতু আমি সিনিয়র, আমার কিছু স্পোক পার্সন ছিল, 4 জনকে আমি অ্যাসাইন করে দিয়েছি, যারা প্রতিদিন কর্মসূচি দিয়েছে। মাঝে দিয়ে নেট ছিল না, তখন ফোনে কানেক্ট করেছি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, আমাদের সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় নেতা, ছাত্র দলের সাবেক সেক্রেটারি, একাধিক ব্যক্তি, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, বর্তমান কমিটির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি সহ 23 জন, যাদেরকে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কর্মসূচি দিয়েছি। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি 20 জুলাই। নিজের ব্যাপারে কথা বলতে আসলে লজ্জা লাগে। আমি ছাত্রদল করা অবস্থায় 2015 সালে প্রথম গুম হই। আমি 2 দিন গুম ছিলাম। বাংলাদেশের 9টা মিডিয়াতে কিন্তু উপস্থাপন করা হয়েছে 2 দিন পর ডিএমপি কমিশনারের উপস্থিতিতে। এগুলো তো অন এয়ার লাইভ আছে। আমি 3-3 বার জেলে গেছি, ওনার মতো 17 বার যাইনি, কিন্তু 3-3 বার জেলে গেছি। মজার একটা তথ্য বলি আজকে, 2015 সালে যখন আমি জেলে, আমার বাম্পার গোড়ালি এখনো ফাটা, তারা অত্যাচার করে আমার বাম্পার গোড়ালি ফাটিয়ে দিয়েছি। আমি কাশিমপুর 2-এ থাকতাম। কাশিমপুর আগে ছিলেন তাদের স্বঘোষিত যে বীরগুলো ছিলেন, শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার হোসেন, ছাত্র শিবিরের সাবেক 2 জন সভাপতি। আমি 15 সালে যখন 4.5 মাস জেল খেটে বের হই, আমি 17 সালে আটক হই মৎস্য ভবন থেকে, ম্যাডামের হাজিরা থেকে। 2018 সালের ফেব্রুয়ারি 8 তারিখে ধানমন্ডি থেকে সকাল 8:30টার দিকে আমাকে আটক করে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ পুলিশের উপস্থিতিতে। আমি তো জেল থেকে বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখিনি শফিকুল ইসলাম মাসুদ বা দেলোয়ার হোসেন দ্বিতীয়বার আটক হইতে। আমি তাদেরকে দেখেছি জঙ্গলের ভিতরে 10 জন নিয়ে মিটিং করতে। আমরা তো তাদেরকে ক্রিটিসাইজ করে বলি না, আপনি আপনার প্রতিপক্ষকে অনেকভাবে কথা বলতে পারেন, কিন্তু আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন
আপনি আমার ইউনিভার্সিটিতে খোঁজ নেন, আপনি যদি চান আমি অনিয়ারে নাম বলতে চাচ্ছি না। জি, আমি কিন্তু আমার ইউনিভার্সিটির টপার ছিলাম, কিন্তু আমি আমার ব্যক্তি ক্যারিয়ারে নিজের লাইফটাকে সুন্দর করে সাজানো থেকে আমার মনে হয়েছে জনগণের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে। এই জন্য আমি আমার ক্যাম্পাসের নিজের টপার থাকা অবস্থায় আমার এই ছাত্রত্বকে কন্টিনিউ করা থেকে রাজপথটাকে বেছে নিয়েছি। ছোট করে যে 5 তারিখের পরে ছাত্রদল ইউটার্ন নিচ্ছে। ইউটার্নের বিষয়টা বলবো, দেখেন ওনারা মুনাফিকিটার আমি উদাহরণ বললাম, আমি জানি না এটার উত্তর দিবে কিনা। এখানে ছিল উনি আমাদের একজন এমপির কথা বলেছেন, আমি যদি এটা বলে থাকি এটা তীব্র প্রতিবাদ জানাই, কারণ আমরা জুলাইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, কাজ করেছি, শুধু জুলাই না বিগত 17 বছরও তো কাজ করেছি। ছাত্রলীগ আমার উপর 2বার আক্রমণ করেছে। 2013 সালে সিনেট নির্বাচনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মার খেয়েছি, প্রতিটা জাতীয় দৈনিকে এসেছে। 2018 সালে আমার মাথায় এখনো 18টা শিলি, যেটা 2018 সালের শেষের দিকে নির্বাচনের কয়েক মাস আগে ধানমন্ডিতে আমার উপর আক্রমণ করে। তো আমরা যদি আসলে জুলাইকে ধারণ না করি, আমরা যদি ফেসিবাদের পক্ষের হই, আমার এই যে ভাই বললেন যে না আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি, উনি আমার বক্তব্যকে মিসকোট করেছেন। আমি বলেছি আমাদের শক্তি থাকা সত্ত্বেও আমরা করিনি, এবং আমরা পরের বছর 3 আগস্ট শাহবাগে বলেছি 9টা যে কমিটমেন্ট ছাত্রদের উদ্দেশ্যে আমরা কখনো করবো না, তারপরে ওনার মনে হয়েছে আমরা করতে যাচ্ছি। এটার তো উত্তর আমি দিতে পারবো না। দেখেন এইখানে উনি সরি আমি জি, কিন্তু আজিজুল জিয়ন ছাত্রদল পেশি শক্তি নির্ভর রাজনীতি থেকে আমি এটা বলবো, আসতে পারছে। এক মিনিট আমি শেষ করে দিব। এইখানে দেখেন জুলাই নিয়ে আমি এই জিনিসটা আমি আজকে বলি অনিয়ারে, আমি এটা দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশে যদি একমাত্র কেউ থাকে, দেখেন এটা 3 আগস্ট পুলিশকে সেফ এক্সিট করে দিই, এটা কালবেলা লাইভে এসেছে, এই বক্তব্যগুলো আছে, আমি এখানে ক্লিপে এটা আসলে দেখানোর জন্য আনি নাই। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে 3 আগস্ট দেখেন, এখানে মিনিমাম 10,000 ছাত্র জনতা, আমি তাদেরকে গাইড করে 3 আগস্ট কিন্তু শহীদ মিনার পর্যন্ত নিয়ে যায়, এটা কালবেলার লাইভ আছে, এখনো আমার কাছে সেই ভিডিওটা রেকর্ড আছে। 4 তারিখে শহীদ মিনারে আমাদের 4 জন সহযোদ্ধা শহীদ ছিল, তাদের ওই মিছিল নিয়ে শাহবাগ পর্যন্ত আমি নিয়ে আসছি। এটা তো এগুলো তো অনিয়ারে বলছি, কেউ চ্যালেঞ্জ করুক যে অন্য কেউ ছিল, এটা তো আমি কৃতিত্ব নেওয়ার জন্য না। 5 আগস্ট এইটার ক্লিপ আছে, সেনাবাহিনী ব্যারিকেড থেকে ছাত্রদল কি পেশি শক্তি নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারলো কিনা। আমি এটা কেন বলছি, আমাদের প্রতিপক্ষ যারা আমাদেরকে জুলাইয়ের অংশীজনই বানাতে রাজি না, আমরা তো ছাত্রলীগ হয়ে যাচ্ছি। তো আমি বললাম এটা চ্যালেঞ্জ করুক সারা বাংলাদেশে তাদের কেউ একজন, তো এটা তো করতে চায় না, তারা আমাদেরকে খাটো করে। এখন কথা হচ্ছে আপনি যেটা বললেন, উনি ওনার বক্তব্যে খেলাতে জিয়াকে পর্যন্ত নিয়ে এসেছে, ওনারা শয়তানিটা এটাই করে। 10টা খারাপের সাথে আমাদের বিএনপির 2-1জনকে সাথে রাখবে, যাতে আমরা কথা না বলতে পারি, স্বীকৃত রাজাকারকে নিয়ে আমরা কথা না বলতে পারি। আজকে থেকে আপনার লাস্ট এই কোটটা বলি, 55 বছর হয়েছে স্বাধীনতার, আজকে তারা স্বীকৃত রাজাকারকে জাতীয় বীর বানাচ্ছে। আজকে থেকে 55 বছর পরে ধরেন 2079 বা 80 সালের দিকে আওয়ামী লীগ যদি এই ফ্যাসিস্ট খুনে হাসিনা সহ ছাত্রলীগের যারা কিনা খুন গুণের সাক্ষী ছিল তাদেরকে জাতীয় বীর বানাতে চায়, 24-এর মূল মহানায়ক বানাতে চায়, তখন আমরা কি করব? হাতে একেবারে সময় নেই। আলাউদ্দিন মোহাম্মদ একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের 4 জনের মন্তব্য শুনে শেষ করব। আমরা জানি যে শুরুতে যে কথাটা বলছিলাম যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 5 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা। এই যে সরকারের 6 মাসও এখনই হয়নি, এখনই রাজপথের এই কর্মসূচি ঘোষণা আসলে কি বার্তা দেয়? সরকারকে আরো সময় দেওয়ার কি আসলে দরকার ছিল না? জি, আপনাকে দিয়ে শুরু করব। সরকারকে আপনার 6 মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল গণভোট বাস্তবায়নের জন্য, না হয় সেটা অটোমেটিকলি বাস্তবায়ন হয়ে যাবে। এখন 70% জনগণ তো রায় দিয়েছে, কারণ আপনি কি মানে এই 6 মাসের ভিতরে এটা করবেন না, পরের 6 মাসের জন্য অপেক্ষা করবেন? আমার যেটা মনে হয় যে আমরা হয়তোবা এই গণভোটের যে রায় মেনে না নেওয়ার ফল অনেক দিক দিয়েই সরকার পাবে। কারণ আপনার একটা সেটেলমেন্ট হয়েছে, একটা চুক্তি হয়েছে, সবগুলো পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যদি আপনি মৌল জায়গাটা মিস করেন, তাহলে আপনি এমন দুর্বল জায়গা থেকে আপনি প্রতিবাদ পাবেন, আঘাত পাবেন, আপনার মনে হবে এখান থেকে তো আঘাত আসার কথা ছিল না। তো আমার কাছে এটাই মনে হয় যে সরকার যত দ্রুত গণভোটের রায় মেনে, গণভোটে মানে জনগণের রায় মেনে আপনার সংস্কার পরিশোধ করে, সংবিধান সংস্কার করে, ততই সরকারের জন্য ভালো। জি, মোহাম্মদ কামাল হোসেন, একেবারে ছোট করে এই যে এখনই রাজপথের কর্মসূচি দেয়া এবং জামাত আমির যখন বলেন মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা? ছোট করে এই শুধু অন্য আর কোনো প্রসঙ্গে আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদের যে জুলাই সনদের স্পিরিটকে বাস্তবায়নের জন্য আমাদের এই সংসদ, এই নির্বাচন, এই সরকার, এই নির্বাচনের পরে এখন পর্যন্ত গণভোটের গণরায় বাস্তবায়ন হয়নি। আমরা সংস্কার পরিষদ গঠন করে এই 180 দিনের মধ্যে এই গণভোটে গণরায় বাস্তবায়ন করবে, এটাই ছিল আকাঙ্ক্ষা, এটাই ছিল জুলাইয়ের চেতনা। যেহেতু বাস্তবায়ন হয়নি, অতএব কারণে আমরা দেখছি এই সরকার এই
গণভোটকে তারা অগ্রাহ্য করছে। এই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা মনে করছি এটা রাজপথে সমাধান করতে হবে। সংবিধান আলোকে নির্বাচন হলো, গণভোট হলো, তাহলে একটি মায়ের ঘরে 2টি যমজ সন্তান, একটিকে শেয়ার করলেন জায়েজ, বিএনপি তো বলছে অক্ষর অক্ষরে পালন করবে, অক্ষর অক্ষর পালন করলেন। আজকে 180 দিন সরকারের জন্য এই গণভোট বাস্তবায়নের জন্য আপনি অক্ষর অক্ষরে বলছেন, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আলোকে করছেন না। অর্থাৎ বিরোধী দল মনে করছে এখন রাজপথেই সমাধান মিলবে, রাজপথের সামনে সমাধান করতে হবে। কারণ যদি আমরা এখনো বলছি, এখনো সুযোগ আছে, 180 দিন এখনো হয়নি। আপনার সংবিধানের আলোকে আপনার সংসদ ডাকেন। নিরুপা চৌধুরী মনি, রাজপথেই সমাধান খুঁজছে বিরোধী দল। দেখেন, ওনারা যদি রাজপথে সমাধান খুঁজে, আমাদের তো বলার কিছু নেই। ওনারা বিরোধী দল, আমরা সম্মানের সাথে কথা বলছি। বিরোধী দল আমাদের সমালোচনা করুক, একদম নিরপেক্ষ দৃষ্টিতে আমরা চাই, আমরা ট্রান্সপারেন্সি চাই, আমরা জবাবদিহিতাও করতে চাই। কিন্তু অন্যায় আইনের বাইরে কিছু করার ক্ষমতা বিএনপি কেন? কারোরই নাই। বিএনপি কিভাবে আপনার গণভোটটাকে লিগ্যাল করবে? ওটা আইনের মধ্যে থাকতে হবে, আইন আগে বানাতে হবে, তারপরে গণভোট হবে, তারপরে লিগ্যাল করবে, এই কথাটাই। আর যেটা আপনার সংস্কার, যে কমিটির যে সংস্কার, যেটা 133টি আপনার অধ্যাদেশ, সেটার প্রায় অনেকগুলোই আপনার ইতিমধ্যে পাশ হয়ে গেছে। যে কিছু বাদ আছে সেটা বিএনপি সরকার বলেছেন যে এগুলো যেহেতু একটু জটিল, আমরা আরও সময় নিয়ে আমরা আলোচনা করে এটার পক্ষে বিপক্ষে কথা বলে তারপর আমরা এটা পাশ করব। তাহলে আপনার কথা থাকলো, আমরা তো জুলাই সনদ বা জুলাইয়ের কোনো কিছু আমরা অবজ্ঞা করছি না, আমরা সম্মানের সাথে দেখছি। কিন্তু তার মানে এই না যে আমরা সংবিধানের বাইরে যেতে পারি। সংবিধান মেনেই তো আপনার ইন্টারিম সরকার হয়েছে, সংবিধান মেনেই নির্বাচন হয়েছে। সংবিধানের বাইরে যাবে বলেই কিন্তু রাষ্ট্রপতি চেঞ্জ করা হয় নাই। তাহলে আমরা এইখানে কে? যদি আপনি বলেন যে হ্যাঁ সালাউদ্দিন সাহেব বলেছিলেন, অমুক বলেছিলেন, সালাউদ্দিন সাহেব কে বলার, বা আমি কে বলার, বা আমার আরও যদি কেউ থাকে, কেউই না। যদি আমি সংবিধানকে মানি, আমরা তো সংবিধানের বেসিকটা মানি। সংবিধানের সংশোধনীর জায়গায় আমাদের সমস্যা আছে। সংশোধনী আবার আপনার 2/3 মেজরিটি নিয়ে সংশোধনী আবার সংশোধন হতে পারে, একবার হতে পারে, 100 বারও হতে পারে, এটা নিয়ে সমস্যা নাই। তাইলে ওনারা যেটা বলেন যে ওনারা যে একদিনে 2 বার শপথ নিলেন, এই শপথটা তো জায়েজ না। এটা আপনার সুপ্রিম কোর্টের বড় বড় আইনজ্ঞরা বলেছেন যে একই দিনের 2 বার শপথ নিলে প্রথম শপথটা সেক্ষেত্রে যে লং মার্চ কর্মসূচি ঘোষণা, আরেকটা বিপ্লবের কথা বলা, এগুলো কি কিভাবে শোনেন? বিপ্লবের কথা বলছেন আপনি, বিএনপি একটা, যাই বলেন আপনি, যত শত্রুতাই করেন, বিএনপি একটা বড় দল, সমগ্র বাংলাদেশে একদম নেটের মতো বিস্তার লাভ করে আছে। বিএনপিকে আপনি সরাবেন, আপনাকে কি আরেকজন সুন্দর করে রাখবে? আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সুযোগটাই কিন্তু তারা নিয়েছে এবং নিচ্ছে, আজকে পর্যন্ত, গতকাল পর্যন্ত নিয়েছে। আমরা যদি একতা থাকতাম, এক থাকতাম, তাহলে কিন্তু তারা এই প্রতিদিন জুজুবুরির ভয় দেখাতে পারতো না। এই ভয়টা কিসের জন্য? তো বিএনপির যদি কোনো সমস্যা হয়, ওনারা কি টিকবে? আরও যারা আছে এনসিপি বা আরও যারা আছে, তারা কি টিকবে? প্রত্যেকেরই তো বিএনপি সেদিন ছিল বলেই অনেক অনেক আন্দোলন ভেস্তে গেছে, বিএনপিরও আন্দোলন অনেক ভেস্তে গেছে। বিএনপি সেই দিন ছিল বলে পিছনে ঢালের মতো, এবং শুধু ঢালের মতোই না, ওই যে কথাটা জীবন বললো, শহীদ জিয়ার মতো শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হয় নাই, যুদ্ধও করেছে সম্মুখ কাতারে। বিএনপি যুদ্ধও করেছে, ছিল বলেই আপনারা এত আজকে নিজেকে জাহির করতে পারছেন। তো বিএনপি যদি না থাকে আপনাদের কথা মতো, আপনাদের তো টিপে টিপে মারবে প্রত্যেককেই, খুঁজে বিএনপি কেউ তাই করবে। যখন আলাদা হয়ে যাবেন আপনারা, এক যখন থাকবেন, ওই যে বলে না 10-এর লাঠি 1-এর বুঝা, তখন আপনি বুঝা হয়ে থাকবেন। যখনই আপনি আলাদা হবেন তখন কিন্তু আপনার একুলো গেল ওকুলো গেল, তো আপনি পাগলেও কিন্তু নিজের বুঝে। এখন ওনারা কি করবে ওটা ওনারাই। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আছে, এ পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।